আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ, কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। যদি কোনোভাবে ভুল ত্রুটি করে এই দেশে আবার ওই জামাত বিএনপি আসে, ৩০০ টাকার নর্তকী রাতের রানী খাটযোদ্ধা মমতা একটা ভুলের কারণে। গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালা গান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে, কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে আটক। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালা গানের দলের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের জন্য। ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান, তার পালা গানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকত মাত্রাতিরিক্ত। এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায়া ছিল অপ্রতিরোধ্য। পরবর্তীতে এই মঞ্চেই পরিচিত ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ। নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন, দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। মমতাজ ৩০০ টাকায় সারারাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে, তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় ১৭ বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এক জায়গায় বলে আল্লাহ মা কোনো মানুষকে বলা যাবে না, আল্লাহ মা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লাহ মা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক, ওখানে আল্লাহ মা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালতেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আবলে গান আর কোরআনের ব্যাখ্যার সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামে অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। বন্ধু তুই হেলো কালবাস, বন্ধু তুই কালবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ, তাতে ভালো এই সুন্দরীর দুধ, একবার খাইলে মজা পাইলে কইবা ভেরি গুড, মেন সুইচটা টিপাদে টিপাদে টিপাদে। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিল বিতর্কের শীর্ষে। আমি আগে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে, যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়াউর রহমানের মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ, কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। সরকারি প্রকল্প বরাদ্দে টাকা হাতিয়ে দেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় 1 কোটি টাকার প্রকল্প কাজই হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ। দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতে রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 17 কোটি টাকা।
অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। স্বপ্নে তার চাইতে আমার শেখ হাসিনাই ভালা। তার অপরাধ শুধু অর্থের সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের এবং সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদন। উইকিপিডিয়া তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠানের আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণার সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারত। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ততই অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশের জন্ম দিচ্ছে। এক প্রকার অসাধু রাজনৈতিকবিদরা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য তারা বিভিন্ন প্রকার অপকৌশল চালিয়ে বাংলাদেশের পরিবেশকে কলুষিত করছে এবং রাজনৈতিক অঙ্গনকে নোংরা করছে। একদল তো পালিয়েছে, যারা ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশকে একদম অতল গহ্বরে পৌঁছে দিয়েছিল ধ্বংসের। আর এক দল এখন বাংলাদেশের যতটুকু বাকি রয়েছে সেগুলো ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চাঁদা আদায়ের জন্য মরিয়া হয়ে গিয়েছে। যেখানে চাঁদা পাচ্ছে না সেখানে তারা হামলে পড়ছে, এমনকি তারা প্রাণনাশ করতেও দ্বিধা করছে না। যারা চাঁদার জন্য, যারা এরকম বাংলাদেশের মানুষকে, নিজের দেশের মানুষকে এইভাবে যারা টর্চার করতে পারে, যারা প্রাণ কেড়ে নিতে পারে, তারা ক্ষমতায় গেলে যে ওই শেখ হাসিনা, লেডি ফেরাউনের মতো যে ফ্যাসিবাদ কায়েম করবে না, এর কি দলিল আপনার কাছে আছে? যারা এই অসাধু রাজনৈতিকবিদ এবং যারা এই গুন্ডা বাহিনীর সাথে জড়িয়ে রয়েছেন তাদেরকে আমি বলবো, অচিরেই অনেকেই রয়েছেন যারা এই গুন্ডা বাহিনী থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, যারা এখনো এই গুন্ডা বাহিনীর সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আমি বলবো অচিরেই অবিলম্বে আপনারা এই গুন্ডা বাহিনী ত্যাগ করে সুশীল সমাজে প্রবেশ করুন। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি সকলের মতোই আপনারও একই অধিকার রয়েছে। আপনার কোনো অধিকার নেই যে অপরের উপর আপনি নির্যাতন করবেন, অপরের উপর নিজের প্রভাব খাটাবেন। এখানে সবাই সমান। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে কলঙ্কিত করেছে এবং কলঙ্কিত করে যাচ্ছে, যারা বাংলাদেশ কিছু থেকে কিছু না হতেই যারা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই এ ব্যাপারে আপনার মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।